হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্স থেকে আগের দিন তোমাদের আমি করিয়েছিলাম যে ডিসেন্ট্রালাইজেশন বা বিকেন্দ্রীকরণ বলতে কি বোঝো। তো আজকে আমি তোমাদেরকে বিকেন্দ্রীকরণের সুবিধা কি তার বিভিন্ন পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে আমাদের অনলাইন ক্লাস কিন্তু এখনো চলছে। তোমাদের যারা ভাবছো যে আমাদের কাছে অনলাইনে পড়বে তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের হেল্পলাইন নাম্বার দুটো রয়েছে, সরি, একটা হচ্ছে 6295916282, আর একটা হচ্ছে 7076398606। তোমরা যে কোনো একটি নাম্বার আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? দেখো দেওয়াও আছে এখানে, তোমরা নোট ডাউন করে নিতে পারো এবং যারা আর কি অ্যাডমিশন নিতে চাও তারা আমাদের সঙ্গে অনলাইনে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? এবং আমাদের কোর্স ফি 999 টাকা, যেটা শুরুতেই ছিল। এবং তোমরা যারা এখন অ্যাডমিশন হবে তোমাদেরকেও কিন্তু এই টাকাটাই পে করতে হবে। তো তোমরা যারা পে করবে, যারা অ্যাডমিশন হবে, তোমরা কিন্তু বিগত 6 মাসের নোটস একবারেই পেয়ে যাবে, ঠিক আছে? তো দেরি না করে শুরু করে দিই। দেখো, বিকেন্দ্রীকরণ বা ডিসেন্ট্রালাইজেশনের যেমন সুবিধা আছে তেমনি অসুবিধাও আছে। তো তোমাদের আজকের ক্লাস আমি শুধুমাত্র তোমাদের সুবিধাগুলি নিয়ে আলোচনা করব, ঠিক আছে? মোট তোমাদের দেখো 7 রকমের সুবিধা কিন্তু এখানে তোমাদের রয়েছে, ঠিক আছে? তো প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের গতিশীল বৃদ্ধি, ঠিক আছে? গতিশীল বৃদ্ধি অর্থাৎ মনে করো যে এই যে বিকেন্দ্রীকরণের মাধ্যমে কি হচ্ছে, ক্ষমতার বিভাজন হচ্ছে, ক্ষমতা বন্টিত হচ্ছে, তাই না? ক্ষমতা হস্তান্তর হচ্ছে। এবার যখন একটা ক্ষমতা মনে করো যে একজনের উপরে যখন সমস্ত দায়িত্বটা পড়ছে, তখন কি হচ্ছে, তার যে কাজের গতি কমে যাচ্ছে। যেহেতু তার একার উপরে যখন প্রেশার পড়ছে, তখন সবগুলো কাজ একেবারে করতে গিয়ে কি তার যে কাজের যে গতিটা সেটা কি কমে যাচ্ছে, ঠিক আছে? এবার যখন বিকেন্দ্রীকরণ হচ্ছে তখন কি হচ্ছে, যেহেতু ক্ষমতা ভাগ হয়ে যাচ্ছে, দায়িত্ব ভাগ হয়ে যাচ্ছে, এর ফলে কি যে প্রত্যেকের কাজ ঠিক করে করছে এবং এর ফলে দেখা যাচ্ছে যে কাজের যে টাইমিংটা সেটা বাড়ছে এবং ওভারঅল যে আর কি প্রতিষ্ঠানের যে গতিশীলতাটা সেটাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে? যেহেতু প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত সমস্ত কর্মচারীদের, সমস্ত আধিকারিকদের যদি কাজের গতি বৃদ্ধি হয় তবে কিন্তু অটোমেটিক্যালি গোটা সংস্থানের কাজের বৃদ্ধি ঘটে, ঠিক আছে? এবং এই ক্ষমতা বিকেন্দ্রীকরণের ফলে কি হচ্ছে যে এই প্রতিষ্ঠানের যে গতিশীলতা সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। বুঝতে পেরেছ? নেক্সট তোমাদের বলেছে হচ্ছে মনোবল বৃদ্ধি, ঠিক আছে? দেখো, যখন আর কি ক্ষমতা একজনের উপরে হস্তান্তর ছিল, একজনের উপর যখন দায়িত্ব ছিল, তখন কি হচ্ছে যে আরো যে অধস্তন যে কর্মচারীরা রয়েছে তাদের কিন্তু বেশি কিছু করণীয় থাকছে না, ঠিক আছে? এবার যখন ক্ষমতা ভাগ করে দেওয়া হচ্ছে, ফলে সেই অধস্তন কর্মচারীরাও কিন্তু সমানভাবে কাজের সুযোগ সুবিধা পাচ্ছে, ঠিক আছে? এবং এর ফলে কি তাদের মনোবল কিন্তু, তাদের যে আর কি সেলফ কনফিডেন্স সেটা কিন্তু অটোমেটিক্যালি তোমাদের বেড়ে যাচ্ছে, ঠিক আছে? তো এই ক্ষমতা বিভাজন বা ক্ষমতা বিকেন্দ্রীকরণের ফলে এই যেরকম আর কি কাজের প্রেশার কমে যায়, ঠিক তেমনই কি অধস্তন যে কর্মচারীরা রয়েছে তারা যেহেতু নতুনভাবে কাজের আর কি সুযোগ পায়, ফলে তাদের মধ্যে কিন্তু মনোবলটাও বৃদ্ধি পায়, ঠিক আছে? নেক্সট 3 নম্বরে বলেছে যে নেতৃত্বের বিকাশ। দেখো, এই যে ক্ষমতা, কর্তৃত্ব, তারপর তোমার হচ্ছে এই যে জবাবদিহি করা, এই সমস্ত কিছু যেহেতু একটা নির্দিষ্ট ভাবে আর কি যায়, মনে করো যে ক্ষমতা বন্টন করছে, ক্ষমতা কারোর উপর কর্তৃত্ব দেখাচ্ছে, কেউ মনে হয় জবাবদিহি করছে, এই যে পুরো ব্যাপারটা, ঠিক আছে, পুরো সিস্টেমটাকে যদি আমরা দেখি তবে কি হয় যে এর ফলে কি প্রত্যেকের মধ্যে না এই যে কোনো ব্যাপারে হচ্ছে অ্যাডভাইস নেওয়া, তার মনে করো যে কাউকে কোনো কিছুর ইনফরমেশন দেওয়া, এসবের ফলে প্রত্যেকের মধ্যে সম্পর্কটা আর কি সুষ্ঠু হচ্ছে, সম্পর্ক আর কি বৃদ্ধি করছে, সুসম্পর্ক বৃদ্ধি হচ্ছে। এবং এদের প্রত্যেকের মধ্যেই কি হচ্ছে, প্রতিষ্ঠানের প্রতিটা আর কি কর্মচারীর মধ্যে এই নেতৃত্বের বিকাশটা কিন্তু হতে থাকে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট তোমাদের বলেছে যে কার্যভার হ্রাস। এটা তোমরা বুঝতে পেরেছো আশা করি। কার্যভার হ্রাস মানে কি, যেহেতু ক্ষমতা ভাগ করা হচ্ছে, ফলে একজনের থেকে কাজ কিন্তু আর 10 জনের মধ্যে বাটোয়ারা হয়ে যাচ্ছে, তাই না? ফলে কি একজনের কাজের ভার হ্রাস হয়ে যায়, কমে যায়, তাই না? যেহেতু তার মনে করো যে একজনের উপরেই সমস্ত কাজের প্রেশার দিয়ে দেওয়া, তো তার যেই কাজটা করতে হচ্ছে 5 ঘন্টা সময় লাগতো, যেহেতু এখন ক্ষমতা বন্টিত হচ্ছে বা কাজ ভাগ হচ্ছে, ফলে তার এখন ওই 2 ঘন্টাতেই কাজ শেষ হয়ে যাচ্ছে, ফলে কি তার যে ভারটা, কাজের ভার, সেটা কিন্তু কমে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো তোমাদের 5 নম্বরে কি বলেছে, সুষ্ঠু নিয়ন্ত্রণ।
যেহেতু মানে সবার মধ্যেই কিছু না কিছু কাজের দায়িত্ব দেওয়া হয়েছে, ফলে এটা বলেই দেওয়া হয় যে কে কোন দায়িত্বটা পালন করবে, কে কোন কাজটা পালন করবে। ফলে কি হচ্ছে, ওই একজনের ওপরে সব কাজ না দিয়ে সবার ওপরে অল্প অল্প করে কিছু কাজ দেওয়া হচ্ছে। ফলে কি হয় যে সবাই কিন্তু নিজের কাজটা ভালোভাবে করতে পারে। যদি মনে করো যে একজনের ওপরে সব কাজ দিয়ে দেওয়া হয়, তবে কিন্তু তার মানে সে সমস্ত কাজ ঠিকঠাকভাবে করতে পারে না, হয়তো কোনো কাজে কোনো খামতি থেকে যায়। কিন্তু যখন এভাবে কাজ ক্ষমতাকে যখন যখন বন্টন করা হচ্ছে, হস্তান্তর করা হচ্ছে, তখন কি প্রত্যেকে নিজের নিজের কাজ বুঝে যায় এবং নিজের নিজের কাজকে কিন্তু খুব ভালোভাবেই নিয়ন্ত্রণ করতে পারে, সুষ্ঠুভাবে একদম মানে সুন্দরভাবে সেই কাজটাকে তারা উতরে দিতে পারে। ঠিক আছে, আচ্ছা নেক্সট তোমাদের কি আছে 6 নম্বরে, কর্মদক্ষতা বৃদ্ধি। যতদিন পর্যন্ত ক্ষমতা একজনের হাতে ছিল, ততদিন পর্যন্ত বাকি কর্মচারীরা কি ওদের, যেহেতু ওরা কাজের সুযোগ সেরকম পেত না, ঠিক আছে, সেহেতু কি ওদের মধ্যে যে কাজ করার যে স্কিলটা, দক্ষতা, সেটার কিন্তু ভীষণ অভাব ছিল। তো যখন এই বিকেন্দ্রীকরণের ফলে ক্ষমতা ভাগ হচ্ছে, তখন যে সমস্ত কর্মচারীরা কাজের প্রেশার থেকে মুক্ত ছিল, তাদের ঘাড়েও কিন্তু কাজের প্রেশারটা এসে পড়ছে। ফলে যারা এতদিন ধরে এই মানে কাজের আর কি টাচে ছিল না, বা যারা এই কাজ সম্পর্কে অবগত ছিল না, বা বলতে পারো যে যাদের যে কোনো কাজের এক্সপিরিয়েন্স ছিল না, তাদের মধ্যে কিন্তু সেই কাজের এক্সপিরিয়েন্সটা বৃদ্ধি পায় এবং সেই সঙ্গে তাদের কিন্তু সেই কাজের যে দক্ষতা সেটাও কিন্তু বৃদ্ধি পায়। ঠিক আছে, আর লাস্ট তোমার হচ্ছে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ। দেখো, যখন একটা পার্টিকুলার প্রতিষ্ঠানের মধ্যে সমস্ত কাজ হচ্ছে, দায়িত্ব গ্রহণ করা, সিদ্ধান্ত গ্রহণ করা, পরিচালনা করা, সমস্ত কিছু যখন একটা আর কি প্রতিষ্ঠানের মধ্যে হচ্ছে, তখন কিন্তু যে কোনো ব্যাপারে, ছোটোখাটো বড় যে কোনো ব্যাপারে কিন্তু ডিসিশন মেকিংটা খুব ভাইটাল হয়ে পড়ে, খুব মুশকিল হয়ে পড়ে। ঠিক আছে, মুশকিলের জন্যই হয় যে একজনের পক্ষে বা একটা পার্টিকুলার সংস্থার পক্ষে কিন্তু এত বেশি দায়িত্ব নেওয়া বা সেই দায়িত্ব অনুসারে কাজ করা এবং সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া কিন্তু পসিবল হয়ে ওঠে না। এবার বিকেন্দ্রীকরণের ফলে কি হচ্ছে, ক্ষমতা ভাগ হচ্ছে, ঠিক আছে, কাজ একজনের থেকে আরেকজনের কাছে যাচ্ছে, ফলে যেহেতু সবাই সবার কাজ করছে, ফলে মনে করো যে সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারটা কিন্তু খুব ইজি হয়ে যাচ্ছে। মানে মনে করো যে হায়ার অথরিটি কি করছে, কিছু কাজ আর কি লোয়ার অথরিটিকে আর কি হ্যান্ড ওভার করছে, ফলে তারা হচ্ছে মানে কিছু কিছু ডিসিশন থেকে মুক্ত থাকে। মানে যেগুলো ওদেরকে আগে নিতে হতো, ওই কাজগুলো তারা এখন ওই মনে করো যে নিম্ন কর্মচারীদেরকে ট্রান্সফার করছে, ফলে তারা কি মানে এই সমস্ত ডিসিশন থেকে আর কি বাঁচছে। ফলে তাদের এই যে মানে এই জিনিসটা থেকে তারা একে যেরকম মুক্তি পাচ্ছে, ঠিক তেমনই মনে করো যে যেই জিনিসটা মানে ভাবতে অনেক সময় লাগছিল, সেটা খুব চটজলদি কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই 7টা তোমাদের টোটাল পয়েন্ট ছিল বিকেন্দ্রীকরণের সুবিধা। মানে ওভারঅল এখানে বলেছে যে বিকেন্দ্রীকরণের ফলে কি হচ্ছে, একই ক্ষমতা ভাগের ফলে যে কাজের গতিশীলতা বৃদ্ধি পাচ্ছে, যেহেতু ক্ষমতা হস্তান্তর হচ্ছে, ফলে কর্মচারীদের, লোয়ার কর্মচারীদের মনের মনোবল বৃদ্ধি পাচ্ছে, তাদের মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটছে, সবাই যে যার কাজ বুঝে নিচ্ছে এবং সেই মোতাবেক কাজ করছে, ফলে তাদের কাজের যে আর কি দক্ষতা সেটাও বৃদ্ধি পাচ্ছে এবং সবকিছু খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ হচ্ছে। এছাড়াও কি হচ্ছে যে মানে যেহেতু কাজ সবাই সমানভাবে করছে, ফলে একজনের উপরই প্রেশার পড়ছে না, তো ফলে কি সবাই এই যে কাজের যে বার্ডেনটা, সেটা কি হচ্ছে সবাই সমানভাবে বন্টন করে নিচ্ছে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের বিকেন্দ্রীকরণের সুবিধা। আশা করি তোমরা বুঝতে পারলে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবে, শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক